আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে। আজকে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থাপন করব আপনাদের রসায়ন পঞ্চম অধ্যায় থেকে সৃজনশীল ধরন নিয়ে। আর এই একটি সৃজনশীল ধরন যদি আপনি কমপ্লিট করতে পারেন, আপনার পুরো অধ্যায় থেকে আপনাকে যেরকমই সৃজনশীল দিক না কেন আপনি সবগুলো সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, এটি একটি সৃজনশীল নয়, একটি সৃজনশীল ধরন। অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে যত ধরনের সৃজনশীল আসে সমস্ত সৃজনশীলগুলোকে জাস্ট এইরকম করে আমরা আটকে ফেলবো, যাতে করে যে কোনোভাবে আমাদেরকে সৃজনশীল দিক না কেন আমরা যেন উত্তরগুলো করে ফেলতে পারি। তো আপনারা অবশ্যই এখানে একটি মাত্র প্রশ্ন দেখতে পাচ্ছেন, কিন্তু আমি আরও অনেক প্রশ্ন লিখে রেখেছি। আপনারা এখান থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো করবেন, তাহলেই তখন আপনি ভেতরে কনফিডেন্ট আনতে পারবেন যে ইয়েস, আমি পরীক্ষাতে ইনশাআল্লাহ পারবো। আর আমার ক্লাস সম্পূর্ণ দেখার পর আপনি যখন সৃজনশীল সমাধান করবেন তখনই বুঝতে পারবেন যে এটা আসলে কোন ধরনের সৃজনশীল বা কোন লেভেলের সৃজনশীল। আমি এখন আর কিছু বলতে চাচ্ছি না, আপনারা সম্পূর্ণ ক্লাস করিয়েন, তারপরে তখন ক্লিয়ার করতে পারবেন। ওকে, তো আমাদের অনেকজনকে যুক্ত হতে দেখে ফেলেছি। এখন দেখেন আমাদের কিভাবে দিচ্ছে, আমি এমনভাবে সাজিয়েছি, দেখেন একটু লক্ষ্য করে জাস্ট ABCDE 5টি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8, 12, 17, 20। তাহলে সুতরাং আমি শুধু আপনাদের কাছে জানতে চাচ্ছি ডি মৌলটার নাম কি, ডি মৌলটার নাম কি, আপনারা শুধু আমাকে এটা জানাবেন। ABCDE 5টি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8, 12, 17, 20। তাহলে ডি মৌলটার নাম কি আমাকে একটু জানাবেন প্লিজ। কে বলেছে ক্লোরিন? জাহিদ হাসান। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নিশান বলেছে ক্লোরিন, অসীমুল বলেছে ম্যাগনেসিয়াম, উত্তর ভুল। জিহান বলেছে ক্লোরিন, সাকিব বলেছে ক্লোরিন, আচ্ছা। তারপরে বর্ষা ক্লোরিন, ইমরান ক্লোরিন, আবু সুফিয়ান, তাবাসসুম, রাকিব হাসান, রিয়াজউদ্দিন, কোরআনের আলো সহকারে বেশিরভাগ ছাত্রছাত্রী উত্তর দিয়েছে ক্লোরিন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা উত্তরটা ক্লোরিন দিয়েছেন। দেখেন এ হচ্ছে তাহলে 6 নাম্বার, দ্যাট মিনস 6 হচ্ছে যে কি কার্বন, দ্যাট মিনস এ হচ্ছে কার্বন। তারপরে বি হচ্ছে যে 8 নাম্বার, দ্যাট মিনস এটা হচ্ছে অক্সিজেন। সি হচ্ছে যে 12 নাম্বার, দ্যাট মিনস এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, পারমাণবিক সংখ্যা। তারপরে ডি হচ্ছে যে 17, দ্যাট মিনস এটা হচ্ছে ক্লোরিন, অর্থাৎ ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। তারপরে ই হচ্ছে যে 20, দ্যাট মিনস এটা হচ্ছে ক্যালসিয়াম। তো এখান থেকে প্রত্যেকটা মৌল শনাক্ত করে ফেলছেন, এটাই হচ্ছে আপনার প্রথম কাজ। তারপর আপনাকে বলেছে যে D2 অনুগঠন চিত্র সহ ব্যাখ্যা করো। তাহলে আমাকে উত্তরটা কিভাবে করতে হবে দেখেন। প্রথমত আমাকে বলতে হবে উদ্দীপকের ডি মৌলটির পারমাণবিক সংখ্যা। ক নাম্বার উত্তর করছি দেখেন, উদ্দীপকের ডি মৌলটির পারমাণবিক সংখ্যা 17। আমরা জানি 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হলো ক্লোরিন, সুতরাং ডি মৌলটি ক্লোরিন। বুঝতে পেরেছেন? এবার ডি মৌলটা আগে আপনি কি করে ফেলেছেন, শনাক্ত করে ফেলেছেন। এরপর আপনি বলতে হবে D2 অনুগঠন চিত্রসহ ব্যাখ্যা করা হলো। আমরা জানি ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়ে দ্বিপরমাণুক অর্থাৎ Cl2 গঠন করে। চিত্রে বা ডায়াগ্রামের মাধ্যমে সেটি দেখানো হলো। এখন চিত্রে দেখাতে হবে কিভাবে দেখেন। প্রথমত আপনাকে একটা ক্লোরিনের চিত্র অঙ্কন করে দেখাতে হবে। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা এবং তৃতীয় কক্ষপথে 7টা ইলেকট্রন থাকবে। এই যে 7টা ইলেকট্রন, এবং এখন অবশ্যই ক্লোরিন দিব। একই রকম ভাবে এখানে আমরা একটা ক্লোরিন অঙ্কন করব ডায়াগ্রামের মাধ্যমে। ক্লোরিন প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা এবং তৃতীয় কক্ষপথে আপনার 7টা ইলেকট্রন থাকবে। তাহলে এই ক্লোরিনের 7টা ইলেকট্রন থাকার কারণে সেটা কিন্তু স্থিতিশীল অবস্থা নয়। এই ক্লোরিনেরও 7টা ইলেকট্রন থাকার কারণে স্থিতিশীল অবস্থা নয়, বরং এখন তারা এই যে 2টা ইলেকট্রন পরস্পরের মাঝে শেয়ার করবে। তো যখন শেয়ার করে ফেলবে তখন তারা পরস্পরের মাঝে সমযোজী বন্ধন গঠন করবে। তখন Cl এবং Cl পরস্পরের সাথে যুক্ত হবে, অর্থাৎ যে Cl প্লাস হচ্ছে Cl, দ্যাট মিনস আমাদের হবে Cl2। চিত্র গঠন আমরা এইভাবে ব্যাখ্যা করে ফেললাম।
কোনো সমস্যা হয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট? আমাকে একটু জানাবেন প্লিজ। আমরা আগের ক্লাসগুলো অবশ্যই করব যাতে করে আমরা আজকের ক্লাসটা ভালো করে বুঝতে পারি। কোনো সমস্যা হয়েছে একটু জানাবেন, কোনো সমস্যা হলো কি না, নাকি একেবারে ফুল ক্লিয়ার? ওকে, রাশেদা বলেছে ক্লিয়ার, আরশাদুল ইসলাম বলেছে ক্লিয়ার, তারপরে হচ্ছে যে কে এন বলেছে ক্লিয়ার, কাজী আসমাউল বলেছে ক্লিয়ার, মাজিদুল ইসলাম নো প্রবলেম, তারপরে হচ্ছে যে কাঠ পেন্সিল নো প্রবলেম, সিরাজাম মনিরা ক্লিয়ার, কোরআনের আলো ক্লিয়ার। ওকে, সজীব আহমেদ বলেছে অল ডান, আলহামদুলিল্লাহ। এবার আসেন পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমি এখানে সমস্ত প্রশ্নগুলো লিখে রাখছি, অর্থাৎ যেগুলো প্রশ্ন আপনাদেরকে আমি দিব, অর্থাৎ একটা থেকে যতগুলো আমাদের প্রশ্ন হতে পারে সবগুলো প্রশ্নকে আমি একসাথে টেনে ফেলেছি। এখন দ্বিতীয় প্রশ্ন লিখব, তো দ্বিতীয় প্রশ্ন লেখার সময় আপনার কিছু সময় লাগবে, তো আপনার এই সময় আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন করেন যাতে তারাও ওই ক্লাসটা করতে পারে, তারাও যেন উপকৃত হয়, তারাও তো পরীক্ষার্থী, একটু তাদেরকে মেনশন করেন আমি প্রশ্নটা লিখতে লিখতে, একটু সবাইকে একটু মেনশন করেন আপনার বন্ধুগুলোকে। খ নাম্বার, এ ও বি এর মধ্যে, এ ও বি এর মধ্যে যে বন্ধন গঠিত হয়, যে বন্ধন গঠিত হয় তা ব্যাখ্যা করো। তাহলে এ আর বি আসলে কি ছিল সেটা আমাকে প্রথমত কি করে ফেলতে হবে, ব্যাখ্যা করে ফেলতে পারে। দেখেন, তাহলে উদ্দীপকে এ হচ্ছে যে কি কার্বন আর বি হচ্ছে যে কি অক্সিজেন। তাহলে এ যেহেতু কার্বন আর বি যেহেতু অক্সিজেন, সেটা আমাকে কিভাবে লিখতে হবে দেখেন। খ নং প্রশ্নের উত্তর আমরা করতে যাচ্ছি। আমরা লিখব উদ্দীপকে এ মৌলটির পারমাণবিক সংখ্যা 6 এবং বি মৌলটির পারমাণবিক সংখ্যা 8। আমরা জানি 6 পারমাণবিক বিশিষ্ট মৌলটি কার্বন এবং 8 পারমাণবিক বিশিষ্ট মৌলটি অক্সিজেন। সুতরাং এ ও বি মৌলটি যথাক্রমে কার্বন এবং অক্সিজেন। এখন আসেন, কার্বন আর অক্সিজেন আপনি এটা কি করলেন, শনাক্ত করলেন। এখন আপনাকে বলতে হবে কার্বন এবং অক্সিজেন দুটোই অধাতু। আমরা জানি অধাতু এবং অধাতু পরস্পরের সাথে যুক্ত হয়ে সমযোজী বন্ধন গঠন করে। কার্বন আর অক্সিজেন দুটোই অধাতু, তাহলে অধাতু এবং অধাতু পরস্পরের সাথে যুক্ত হয়ে সমযোজী বন্ধন গঠন করবে। তাহলে কার্বন আর অক্সিজেন সমযোজী বন্ধন গঠন করবে, কিন্তু সেটা আপনাকে চিত্র সহকারে দেখাতে হবে। তো কার্বন আর অক্সিজেন যখন পরস্পরের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করার পরে তাহলে সমযোজী বন্ধন সম্পন্ন করে। এবার আপনাকে বলতে হবে কার্বন এবং অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়, কার্বন এবং অক্সিজেন, তখন হবে কার্বন ডাই অক্সাইড, যেটি হচ্ছে একটি সমযোজী বন্ধন। এবার এই কার্বন ডাই অক্সাইডের ডায়াগ্রামের মাধ্যমে চিত্র অঙ্কন করা হলো। তাহলে এখানে একটা কার্বন রয়েছে, দুইটা অক্সিজেন রয়েছে, তাহলে একটা কার্বন আমরা চিত্র অঙ্কন করব। প্রথম কক্ষপথে 2টা আর দ্বিতীয় কক্ষপথে আপনার 4টা ইলেকট্রন থাকবে। একটা কার্বন, অক্সিজেন এই পাশে আমরা একটা অঙ্কন করব। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 6টা ইলেকট্রন। একই রকমভাবে এদিকে আমরা একটা অক্সিজেন অঙ্কন করব। প্রথম কক্ষপথে 2টা অ্যান্ড দ্বিতীয় কক্ষপথে আমাদের 6টা ইলেকট্রন। এটা হচ্ছে অক্সিজেন। তখন এখানে একটা কার্বন 2টা অক্সিজেনের সাথে যুক্ত হবে। তাহলে যে একটা কার্বন আমরা দুই পাশে 2টা অক্সিজেন রেখেছি। তাহলে আমাদের এইখানের ক্ষেত্রে এই 2টা ইলেকট্রন আমরা এই পাশে বসাই, তাহলে আমরা সুন্দর করে শেয়ারটা দেখাতে পারবো। তাহলে এই যে এখান থেকে এটা শেয়ার করবে, শেয়ার করবে, শেয়ার অ্যান্ড শেয়ার। তাহলে দেখেন এখন এই কার্বন বলতে পারবে যে আগে তো প্রথমত 1টা 2টা 3টা 4টা ছিল, এখন এই 2টাও সে তার বলতে পারবে, তাহলে 6টা বলতে পারবে, এই 2টাও সে তার বলতে পারবে, মানে 8টা। বুঝতে পারছি আমরা? একই রকমভাবে অক্সিজেন কি করতে পারবে, আগে কয়টা ছিল লাস্ট কক্ষপথে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি ছিল, এই 2টা এখন তার বলতে পারবে। শেয়ার মানে তো সেটাই বোঝায়, অর্থাৎ দুজনের কাছেই আছে। বুঝতে পারছি আমরা? তো এখন আমাদের ব্যাখ্যাটা দিতে হবে। ডায়াগ্রামের মাধ্যমে কার্বনের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 4টি ইলেকট্রন রয়েছে, যেটি তার স্থিতিশীল অবস্থা নয়। অপরদিকে
অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 6টি ইলেকট্রন রয়েছে, যেটিও তার স্থিতিশীল অবস্থা নয়। তাই একটি কার্বন পরমাণুর সাথে 2টি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে 4টি ইলেকট্রন শেয়ার ঘটে এবং পরস্পরের মাঝে সমযোজী বন্ধন সম্পন্ন করে। এই কথাটা আমাকে ব্যাখ্যাটা দিয়ে দিতে হবে। বাস ব্যাখ্যা সহকারে আমাদের উত্তর হয়ে গেল। আশা করছি ক্লিয়ার করতে পারছে আমার স্টুডেন্টরা। একটু জানাবেন ক্লিয়ার হয়েছে কিনা আমার স্টুডেন্টদের। কে বলেছে ক্লিয়ার? তারপরে রাশেদ আক্তার বলেছে ক্লিয়ার। হ্যাপি টিচার্স ডে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কাঠ পেন্সিল ক্লিয়ার। জাকির হোসেন বলেছে ক্লিয়ার। রানী দেবী বলেছে ক্লিয়ার। মিনহাজুল আজিজ বলেছে ক্লিয়ার। তাইজুল ইসলাম আলহামদুলিল্লাহ ভালো আছে। ডিকে বলেছে ক্লিয়ার। দাওয়া ইনশাল্লাহ। তাইজুল ইসলাম বারবার কমেন্ট করবো না আমরা, সিরাজা মুনিরা সহ সকলেই ক্লিয়ার জানিয়েছে। তাহলে এখন আমাদের 2টা প্রশ্ন কমপ্লিট হলো। এবার আমরা 3য় নম্বর প্রশ্নতে চলে যাব। এবার আমাকে বলেছে গ নম্বরে সি ও ডি এর মধ্যে যে বন্ধন গঠিত হয় সেটা ব্যাখ্যা করতে হবে। এবার আপনারা বলেন সি এবং ডি এর মধ্যে কোন বন্ধন হবে? সি আর ডি কে শনাক্ত করেন। গত ক্লাস যারা যারা করেছেন তারা অবশ্যই উত্তর করতে পারবেন। তখন আমি এগুলো সবচাইতে সহজভাবে যেগুলো স্টুডেন্ট বুঝতে পারে সেগুলো আলোচনা করেছিলাম আমার স্টুডেন্টদের জন্য। আপনারা একটু আমাকে জানাবেন সি আর ডি এর মধ্যে কোন বন্ধন হবে। সি এবং ডি এর মধ্যে কোনটা বন্ধন হবে? সিরাজা মুনিরা বলেছে আয়নিক। কেয়া বলেছে আয়নিক। নাহিদ হোসেন বলেছে আয়নিক। আচ্ছা, আনিয়া চৌধুরী বলেছে MgCl2, বাট এটা কি বন্ধন সেটা বলতে হবে। রানী দেবী বলেছে আয়নিক বন্ধন। কাজী বলেছে আয়নিক। না, ব্লার দেখা যাওয়ার কোনো চান্স নাই। আপনি মোবাইল থেকে আবার বের হন, তারপর আবার প্রবেশ করেন। কাঠ পেন্সিল আয়নিক বন্ধন। তারপরে হচ্ছে যে KN আয়নিক বন্ধন। রাশেদা, অশোক, কোরআনের আলো, নাজমুল, কাজী, সজীব, তারপরে কামরুল জাহিদ সহকারে সবাই বলেছে আয়নিক বন্ধন। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, এটা কিন্তু আমাদের আয়নিক বন্ধন হবে। তাহলে উদ্দীপকে সি মৌলটি হলো ম্যাগনেসিয়াম এবং ডি মৌলটি হলো ক্লোরিন। তাহলে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়ে আয়নিক বন্ধন সম্পন্ন করবে। কথা বুঝতে পারছেন? কিন্তু আমাকে লেখার সিস্টেমটা কি হবে আমি আবারও বলে দিচ্ছি। উদ্দীপকে সি মৌলটি ম্যাগনেসিয়াম, কেননা তার পারমাণবিক সংখ্যা 12, এবং ডি মৌলটি ক্লোরিন, কেননা তার পারমাণবিক সংখ্যা 17। আমরা আগে মৌল শনাক্ত করে ফেলবো, তারপরে বলবো ম্যাগনেসিয়াম এবং ক্লোরিনের মধ্যে ম্যাগনেসিয়াম হলো ধাতু, ক্লোরিন হলো অধাতু। ধাতু এবং অধাতুর মাঝে সবসময় আয়নিক বন্ধন সম্পন্ন হয়। সুতরাং ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়ে আয়নিক বন্ধন সম্পন্ন করবে। তখন আমাদেরকে দেখাতে হবে ডায়াগ্রামটা। ডায়াগ্রামের মাধ্যমে তাদের চিত্র অঙ্কন করা হলো। তাহলে ম্যাগনেসিয়ামের চিত্রটা আমরা মধ্যখানে অঙ্কন করব, আর দুই পাশে 2টা ক্লোরিন। তখন ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন যখন পরস্পরের সাথে যুক্ত হয়, ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে ক্লোরিন, তখন MgCl2 গঠন করে। এগুলো সবগুলো আমরা ব্যাখ্যা আপনাদের গত ক্লাসে দিয়েছি। প্রথম কক্ষপথে 2টা, তারপরে দ্বিতীয় কক্ষপথে আমাদের থাকে 8টা, এবং তৃতীয় কক্ষপথে আমাদের ম্যাগনেসিয়ামের ইলেকট্রন থাকে 2টা, আর 2টা ক্লোরিন থাকবে। দ্যাট মিনস আমরা এই পাশে একটা ক্লোরিনের চিত্র অঙ্কন করব। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, এবং তৃতীয় কক্ষপথে 7টা ইলেকট্রন থাকবে ক্লোরিন। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তারপরে এখানে আসে আমাদের ক্লোরিন। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, এন্ড তৃতীয় কক্ষপথে 7টা ইলেকট্রন থাকবে।
এবার দেখেন এটা হচ্ছে ক্লোরিন, তাহলে ক্লোরিন কিন্তু একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রনই ত্যাগ করে দিবে। কারণ আমরা জানি সর্বশেষ কক্ষপথে যদি একটি, দুইটি অথবা তিনটি ইলেকট্রন থাকে তাহলে সে সাধারণত ইলেকট্রন ত্যাগ করে দিবে। ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে, সে দুইটা ইলেকট্রনই ত্যাগ করে দিতে চাইবে এবং সে দ্বিধনাত্মক আয়নে পরিণত হবে। অর্থাৎ একটা ইলেকট্রন ত্যাগ করলে আমাদের জাস্ট প্লাস হয়, আর দুইটা ইলেকট্রন ত্যাগ করলে টু প্লাস হবে। এখন আসেন দেখাতে হবে আমাদেরকে কিভাবে, এই যে একটা ইলেকট্রন এখানে ত্যাগ করলো সেটা দেখাতে হবে, এবং এখানে লুইস প্রতীক দিবেন। লুইস প্রতীক হচ্ছে ক্রস চিহ্নের মতো, লুইস প্রতীক দিয়ে দেখাবেন যে এই ইলেকট্রনটা এখানে গেল। একই রকম ভাবে এখান থেকে এই ইলেকট্রনটা পাঠাবেন, লুইস প্রতীক দিয়ে দেখাবেন যে এখানে ইলেকট্রনটা গেল। তারপরে ম্যাগনেসিয়াম কিন্তু দুইটা ইলেকট্রনে ছেড়ে দিয়েছে, দুইটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে যে অবস্থাটা হবে সেটা কিন্তু ডায়াগ্রামের মাধ্যমে অবশ্যই আবার দেখাতে হবে। তারপরে এখানে আমরা প্লাস চিহ্ন দিব, এখানে আমরা প্লাস চিহ্ন দিব, তারপরে আমরা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করব, আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। এবার দেখেন ক্লোরিন অবস্থাটা এখন কি হবে, ক্লোরিনের অবস্থা এখন এরকম হয়ে যাবে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় কক্ষপথে 8টি করে, এবং তৃতীয় কক্ষপথেও কিন্তু তার কি হবে, আপনার একটা লুইস প্রতীক দিয়ে লিখতে হবে। অর্থাৎ একটা ইলেকট্রন এখান থেকে যে পেয়েছে সেই ইলেকট্রনটা লুইস প্রতীক দিয়ে লিখতে হবে, এবং ক্লোরিন কিন্তু এখন কি হয়েছে, মাইনাস আয়নে পরিণত হয়েছে, সেটা লিখতে হবে। ম্যাগনেসিয়ামের অবস্থাটা যেরকম হয়ে আছে সেরকম করে লিখতে হবে। প্রথম কক্ষপথে 2টা আর দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন দিয়ে দেখাতে হবে, এবং ম্যাগনেসিয়াম কিন্তু এখানে 2+ পরিণত হয়েছে, অর্থাৎ 2টা ইলেকট্রন ত্যাগ করেছে। একই রকমভাবে ক্লোরিনের চিত্র দেখাতে হবে। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, এবং তৃতীয় কক্ষপথে, আমার চিত্রটা বেশি বাজে হয়েছে, 1 2 3 4 5 6 7 আর একটা লুইস প্রতীক দিয়ে, এটাও Cl-। তাহলে আমাদের ব্যাখ্যাটা ঠিক একই রকম আগের মতনই হবে। অর্থাৎ ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, এবং তৃতীয় কক্ষপথে 2টি ইলেকট্রন রয়েছে, যেটি তার স্থিতিশীল অবস্থা নয়। অপরদিকে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, এবং তৃতীয় কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে, যেটি ক্লোরিনের স্থিতিশীল অবস্থা নয়। ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়ন, এবং 2টি ক্লোরিন পরমাণু 2টি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে Cl- গঠন করে এবং পরস্পরের মাঝে আয়নিক বন্ধন সম্পন্ন করে। এটা ব্যাখ্যা আমরা এইভাবে দিয়ে দিব। এবার আসেন আমাদের যে এই ব্যাখ্যাটা দিলাম, ব্যাখ্যা দেওয়ার পরে বিক্রিয়া দেখাতে হবে আমাদেরকে। অবশ্যই বিক্রিয়া দেখাবেন। অনেক ছাত্রছাত্রী বিক্রিয়া দেখায় না, লাস্টের দিক দিয়ে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন যারই উত্তর করেন না কেন লাস্টের দিকে অবশ্যই বিক্রিয়া দেখাবেন। এই যে সম্পূর্ণ কথা বলা হয়ে গেল, কথা বলার পরে লাস্টের দিকে বলবেন যে বিক্রিয়া, বিক্রিয়া, বিক্রিয়া কিভাবে। তাহলে যে ম্যাগনেসিয়াম কি করেছিল, ম্যাগনেসিয়াম 2+ পরিণত হয়েছিল কিন্তু 2টা ইলেকট্রন ত্যাগ করে। আর ক্লোরিন কিন্তু 2টা ছিল, 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন কি করেছিল, গ্রহণ করেছিল। গ্রহণ করার পরে আপনার 2টা ক্লোরিনই, এই যে 2টা ক্লোরিনই কি হবে, মাইনাসে পরিণত হবে। তখন আমাদের এই যে ম্যাগনেসিয়ামের 2+, তাহলে যে ম্যাগনেসিয়াম 2+ আর ক্লোরিনের কি 2টা ক্লোরিন ছিল না, তাহলে যে Cl 2- লিখবো, 2- লিখলে 2টা ক্লোরিন আছে সেটা বোঝায়, বুঝতে পারছেন। তো এখানে 2 দিতে পারবেন, তখন ম্যাগনেসিয়ামের যোজনী 2 সেটা ক্লোরিনের কাছে যাবে, ক্লোরিনের যোজনী হচ্ছে যে কি 1 সেটা ম্যাগনেসিয়ামের কাছে আসবে। বা আপনি যদি এটাকে না লিখতে চান জাস্ট এভাবে জাস্ট লেখেন, এই যে একেবারে জাস্ট এই যে MgCl2, বাস এই বিক্রিয়া দেখানো হয়ে গেল। তাহলে আমার এই স্টুডেন্টরা আশা করছি ক্লিয়ার করতে পারছে, কোনো সমস্যা নাই। এবার এখন আপনাদেরকে আমি 4 নম্বর প্রশ্নতে নিয়ে যাব, 4 নম্বর প্রশ্নতে নিয়ে যাব। বাট আমাদের এখানে মাত্র 218 জন দেখে আমার একটু মনটা কেমন জানি করতে, যে মাত্র 218 জন, 12,000 স্টুডেন্টের মধ্যে 218 জন যদি ক্লাস করে আর বাকিগুলো যদি বসে থাকে, তাহলে এটা তো আমরাও তো দোষী, আমরা সবাই দোষী। আপনার বন্ধুদেরকে একটু মেনশন করেন যাতে করে তারা আপনাদের সাথে ক্লাসটা করতে পারে, আর আপনারা একটু পারলে শেয়ার করেন যাতে করে আপনার বন্ধুরা উপকৃত হয়। শেয়ার করতে তো আমাদের কোনো সমস্যা নাই, আমরা বন্ধুদের উপকার করলে কি ক্ষতি হয়ে যায়। আমরা শেয়ার করি এবং বন্ধুদেরকে একটু মেনশন করি। আমি 4 নম্বর প্রশ্নটা লিখছি, হ্যাঁ। ওকে, 4 নম্বর প্রশ্ন দেখেন, অষ্টক সম্প্রসারণ আর অষ্টক সংকোচন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক বেশি আমাদেরকে জানতে হবে, যেটা আমাদের প্রশ্নতে আছে লেখা সবগুলো। তো আপনারা একটু চিন্তা করিয়েন না, জাস্ট একটু চিলভাবে পড়াশোনা করেন। AB এবং CD বন্ধনের মধ্যে কোনটি পানিতে দ্রবীভূত হতে পারে? AB
এবং সিডি এর মধ্যে এবি এবং সিডি এর মধ্যে কোন বন্ধনটি পানিতে দ্রবীভূত হতে পারে, কোন বন্ধনটি পানিতে দ্রবীভূত হয়। তাহলে এবি দ্বারা একটা বন্ধন গঠিত হয়েছিল আর সিডি দ্বারা একটা বন্ধন গঠিত হয়েছিল, আমরা দুটোর উত্তর করলাম। এখন আপনাকে বলছে যে এবি এবং সিডি কোনটি পানিতে দ্রবীভূত হবে ব্যাখ্যা করো। তাহলে এখন আপনাকে উত্তর দিতে হবে কোনটি বন্ধন বা কোন বন্ধনটা হবে। আপনারা জাস্ট বলেন তো কোনটা হবে, এবি হবে নাকি সিডি হবে, কোনটা হবে? প্রথমে সিরাজা মুনিরা বলেছে যে সিডি হবে, তারপরে কেয়া বলেছে সিডি, রুবাইদ বলেছে সিডি, বর্ষা বলেছে যে MgCl2, KN বলেছে যে স্যার সিডি, সিয়াম সরকার বলেছে সিডি, কাঠ পেন্সিল সিডি, রানী দেবী বলেছে সিডি, তাইজুল ইসলাম বলেছে সিডি, আনায়া চৌধুরী সিডি, মুনিয়া সিরাজাম সিডি, সজীব সিডি, সবুজ, তারপরে ইমোনা, কোরআনের আলো, রাশেদ আক্তার, তারপরে মিনহাজুল আজিজ, রানী, আচ্ছা অমিদে, সবাই বলেছে যে কি সিডি, কেননা সিডি হচ্ছে MgCl2। তাহলে এবি দ্বারা যে বন্ধনটা গঠিত হয়েছিল আমরা একটু আগে ব্যাখ্যা করেছিলাম, সেটা ছিল অর্থাৎ এবি যেটা ছিল সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর সিডি যেটা সেটা হচ্ছে যে কি MgCl2। আমরা জানি আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, কিন্তু সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। এবি দ্বারা বন্ধন গঠিত হয়েছিল কার্বন ডাইঅক্সাইড, যেটি একটি সমযোজী যৌগ। সিডি দ্বারা যে বন্ধনটি গঠিত হয়েছিল MgCl2, যেটি হচ্ছে আয়নিক যৌগ। আমরা জানি আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, যেহেতু সিডি দ্বারা MgCl2 বা আয়নিক যৌগ গঠিত হয়েছে, তাই এবি নয় বরং সিডি যৌগটি পানিতে দ্রবীভূত হবে। এবং পানিতে দ্রবীভূত হওয়ার চিত্র অবশ্যই আপনাকে দেখাতে হবে, পানিতে দ্রবীভূত হওয়ার চিত্র আপনাকে অবশ্যই দেখাতে হবে। এবং পানিতে চিত্র যখন আপনি দেখাবেন তাদের মধ্যে, তখন প্লাসটাকে জাস্ট আলাদা করে রাখেন, এই যে Mg2+ ম্যাগনেসিয়ামের। এখন পানির মধ্যে আছে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, তাহলে যেহেতু এটা প্লাস, হাইড্রোজেন ধনাত্মক আয়নে পরিণত হয় পানির, অক্সিজেন ঋণাত্মক আয়নে, তাহলে এর চারপাশে ঋণাত্মক আসবে। অক্সিজেন কয়টা দেব? অক্সিজেন আপনার যেটা ভালো লাগে, 3টা, 4টা, 5টা দিলে একটু দেখে ভালো লাগে। 5টা অক্সিজেন দিলাম। 5টা অক্সিজেন এবার একটু মন খারাপ করে বসে আছে, কি জি ভাই আমরা শুধুমাত্র পানির মধ্যে কি অক্সিজেন আছে নাকি? অক্সিজেন আমরা একা একাই থাকতে পারবো নাকি? আমাদেরকে হাইড্রোজেন দিবা না? প্রত্যেকটা অক্সিজেন 2টা করে হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে, তখন আমরা এই প্রত্যেকটা অক্সিজেনকে 2টা করে কি দেব? হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোজেন। একই রকমভাবে হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোজেন, 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 হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোজেন। বাট একটু খেয়াল রাখেন, হাইড্রোজেন যেটা আছে না, এবার হাইড্রোজেনকে দিবেন আপনি ডেল্টা প্লাস, প্রত্যেকটা হাইড্রোজেনের কাছে লিখবেন ডেল্টা প্লাস। আর অক্সিজেন যেটা আছে না, সেটা লিখবেন ডেল্টা 2-, প্রত্যেকটা অক্সিজেনের পাশে ডেল্টা 2-, আর হাইড্রোজেনের পাশে ডেল্টা প্লাস লিখবেন। ব্যাস, এটা প্লাসের কাহিনী গেল। তারপরে ক্লোরিন ছিল না, অর্থাৎ Cl- ছিল। এখন যেহেতু মাইনাস, তাহলে হাইড্রোজেন যেহেতু ধনাত্মক আয়নে পরিণত হয়, তাহলে এর চারপাশে হাইড্রোজেন চলে আসবে। এই যে হাইড্রোজেন, জয়টা ইচ্ছা তো এটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। 3, 4, 5। এবার হাইড্রোজেন বলে যে কি আমি তো একা একা থাকতে পারি না, আমাকে তো অক্সিজেন লাগবে। তো এবার হাইড্রোজেনকে আপনি কি দিবেন? অক্সিজেন দিবেন। তারপরে অক্সিজেন বলবে আমি একটা হাইড্রোজেন দ্বারা তো হইতে পারি না, 2টা হাইড্রোজেন লাগবে। দেখেন, এই হাইড্রোজেন ছিল, অক্সিজেন দিয়েছেন। এবার অক্সিজেন কিন্তু একটা হাইড্রোজেনের সাথে থাকে না, 2টা হাইড্রোজেনের সাথে থাকে, তাহলে আরেকটা হাইড্রোজেন আমরা দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে আমাদেরকে কি করতে হবে, এই যে আমাদের এ হাইড্রোজেনটা আছে না, এই অক্সিজেন দিতে হবে। তারপরে ঠিক একই রকমভাবে তাকে আমরা আবার হাইড্রোজেন দেবো। তাহলে একই রকমভাবে আমরা কি করব, এখানে অক্সিজেন দেবো, এখানে হাইড্রোজেন দেবো। চিত্রটা স্পেশালি আপনার উপর ডিপেন্ড, আপনি কিভাবে দিচ্ছেন। তারপরে অক্সিজেন, হাইড্রোজেন, অক্সিজেন,
হাইড্রোজেন। এভাবে চিত্র অঙ্কন করতে পারবেন আপনি, দ্যাটস নো প্রবলেম। তো আমাদের আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় কিভাবে, সেই চিত্রটা আপনি এভাবে দিতে পারেন। যে কোনো আয়নিক যৌগ জাস্ট চিত্র একই রকম থাকবে, মৌলগুলো চেঞ্জ হয়ে যাবে। যদি আপনাকে বলতো যে ক্যালসিয়াম ডাইক্লোরাইড, তাহলে ক্যালসিয়ামের 2+ আয়ন, তাহলে যেখানে ক্যালসিয়াম 2+, আর এখানে জাস্ট ক্লোরিন বসে যেত মাইনাস আকারে। এবার আপনাকে বললো মনে করেন যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড AlCl3, তাহলে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যেহেতু বলেছে, তাহলে অ্যালুমিনিয়ামের জাস্ট 3+ আয়ন, তাহলে যে অ্যালুমিনিয়ামের 3+ আয়ন আর ক্লোরিনের জাস্ট মাইনাস আয়ন বসে যাবে, চিত্র একই রকম থাকবে। ক্লিয়ার হলো কিনা একটু আমাকে জানাবেন। ক্লিয়ার শ্যাম্পু হলো নাকি ডাব শ্যাম্পু হলো একটু আমাকে জানান। দেবানন্দ মণ্ডল, আপনি জানেন যে এখানে ব্লার হচ্ছে, সমস্ত স্টুডেন্ট ক্লাস করতেছে, আপনার নেট সমস্যা, এটা আপনি এখন খেয়াল করবেন। বললাম তো যে আপনাদের যদি ক্লাস ব্লার হয়, আপনি একটু ক্লাসে বের হয়ে আবারও ক্লাসে প্রবেশ করেন, বাস ঠিক হয়ে যাবে। কে আছেন ক্লিয়ার? হাসিনা বেগম ক্লিয়ার। শাহপরণ বলেছে যে কি, আচ্ছা সিরাজা মনিরা ক্লিয়ার। রানী দেবী ভেজে ক্লিয়ার শ্যাম্পু। মিনহাজ বলেছে ক্লিয়ার। সঞ্জিত দাস ক্লিয়ার। রাজা বলেছে ক্লিয়ার। নাজমা ক্লিয়ার। মোহাম্মদ ফেরদৌস ক্লিয়ার। তাইজুল ইসলাম ক্লিয়ার। শাহপরণ থ্যাংক ইউ, সবাই মেনশন করছেন, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই বলছে ক্লিয়ার। ওকে ওকে, সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আচ্ছা 218 জন আছেন আপনারা, 218 জন আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন একটু প্লিজ, যাতে করে আপনার বন্ধুরা জানে। 218টা শেয়ার যদি আমি দেখতে পাই তখন বুঝতে পারবো যে হ্যাঁ আমার স্টুডেন্টরা মানে শেয়ার করেছিল। এখন মনে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি এত বারবার কেন শেয়ারের কথা বলেন? আমাদের মন চাইলে শেয়ার করব, মন না চাইলে শেয়ার করবো না। কিন্তু ওই যে পিছু টান, অর্থাৎ ছেলে মেয়েদের একটু উপকার হোক না, অর্থাৎ ওরাও একটু উপকৃত হোক না। ওকে, সবাই তো ক্লিয়ারই বলেছেন। এরপরে প্রশ্ন, চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলো আমরা অবশ্যই ক্লিয়ার করেছিলাম। এখন দেখেন আপনাদের চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় দুটো মিক্সড করে প্রশ্ন হবে। চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় মিক্সড করে প্রশ্ন হয়, স্পেশালি তৃতীয় চতুর্থ পঞ্চম এই তিনটে মিক্সড করেই প্রশ্ন করবে। সো তৃতীয় অধ্যায় তো আলাদাভাবে সৃজনশীল দিয়েছে আপনাদের, চতুর্থ অধ্যায়ের আলাদাভাবে সৃজনশীল দিয়েছি, পঞ্চম অধ্যায় আলাদাভাবে সৃজনশীল দিচ্ছি। তো তিনটাতেই যতগুলো সৃজনশীল শিখিয়েছি, তিনটা সৃজনশীলগুলোকে অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করার পরে তখন আপনি মাঠে নামবেন, অর্থাৎ গাইডে নামবেন আপনি। দেন তখন দেখবেন যে দেলোয়ার স্যার আসলে যেগুলো বলেছিল সেগুলো থেকে কি আসলেই কমন আসছে, বা সেগুলোকে আমরা সমাধান আদৌ করতে পারবো, নাকি শুধুমাত্র স্যার আমাদেরকে এমনিতেই বলছে যে 1 সৃজনশীল 100 সৃজনশীল। আপনি 100 নাই, আপনার কাছে 1 লক্ষ সৃজনশীল যদি টানা হয়, একই রকম তো সবগুলো, এরকমের মধ্যেই তো প্রশ্ন করতে হবে, এরকম ছাড়া তো প্রশ্নই হয় না। তো কিভাবে আপনাকে আর বাইরে প্রশ্ন করবে বলেন? তো একই রকমভাবে সবগুলো প্রশ্ন হয়। সো টেনশন বিলকুল মত করো, আপনারা ভালো মতন শুধুমাত্র দেখে যান, ক্লিয়ার করেন। এবার আসেন, এখন যে প্রশ্নটা আপনাদেরকে শেখাতে যাচ্ছি সেটাই কিন্তু স্পেশালভাবে আপনাদের এখানে ব্যাখ্যা জানতে হবে। কই যেন ফসফরাস নাই না, তাহলে আমরা এখান থেকে লিখবো ফসফরাসের সাথে ডি মৌল বন্ধনে PCl3 এবং PCl5 গঠন যেটা হয় আর কি, অর্থাৎ ফসফরাসের সাথে ডি মৌল অর্থাৎ হচ্ছে ক্লোরিন, ডি মৌলের অর্থাৎ PD3 এবং PD5 গঠন ব্যাখ্যা করো। অনেকগুলো কথা বলবো এটা নিয়ে। তখন এই দুটা এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আর সবচেয়ে বেশি ছেলেমেয়েরা এই দুটো প্রশ্ন বুঝতে পারে না। তো এটা নিয়ে অনেকজনই আমাকে ভিডিও বানাতে বলেন আপনারা যে স্যার এটা বুঝি না, অষ্টক সম্প্রসারণ অ্যান্ড অষ্টক সংকোচনটা আসলে কি, অ্যান্ড PCl3 অ্যান্ড PCl5, বা ক্লোরিন না থেকে ফ্লোরিন থাকতে পারতো, অর্থাৎ PF3 তারপর হচ্ছে PF5, মানে ফ্লোরিন ক্লোরিন দুটোই থাকতে পারে। তো কিভাবে আসলে হবে সেটা আপনাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। এখন কমেন্ট করা বাদ দিয়ে দেন,
এখন শুধুমাত্র আপনাদের মনোযোগটা দরকার। কমেন্ট বাদ একেবারে। তাহলে উদ্দীপকে পি হচ্ছে ফসফরাস, মানে আমাদের ফসফরাসটা বলে দিবে, আর ডি মৌলটি হচ্ছে যে ক্লোরিন। তাহলে ফসফরাসের যোজনী 3 এবং 5 দুটোই হয়। ফসফরাসের যোজনী 3 এবং 5 দুটোই হয়। যদি তাহলে ফসফরাসের যোজনী 3 ব্যবহৃত হয়, তাহলে ক্লোরিনের সাথে যদি যুক্ত হয় তাহলে ফসফরাস আর ক্লোরিন যুক্ত হইল। তাহলে এখন যদি PCl3 ব্যাখ্যা করতে বলে, তাহলে ফসফরাসের যোজনী চলে যাবে ক্লোরিনের কাছে, ক্লোরিনের যোজনী 1, সেটা দেওয়ার দরকার নাই। দ্যাট মিনস PCl3 গঠন হবে। আর যদি ফসফরাসের যোজনী আমরা 5 ব্যবহার করি, তাহলে এখন গঠন হবে P এবং Cl, ফসফরাসের যোজনী 5 চলে গেল, ক্লোরিনের যোজনী 1 এখানে থেকে গেল। এখন আমাদেরকে ব্যাখ্যা করতে হবে PCl3 এবং PCl5-এ কোনটিতে অষ্টক সম্প্রসারণ হয়, ব্যাখ্যা করো। অবশ্যই PCl5-এ অষ্টক সম্প্রসারণ হয়, কিন্তু কিভাবে, কেন সেগুলো ব্যাখ্যা করতে হবে। তাহলে আমাদের প্রথমত ব্যাখ্যা করতে হবে PCl3 এর গঠন ব্যাখ্যা করা হলো। PCl3 এর গঠন ব্যাখ্যা করা হলো, একটা ফসফরাসের সাথে 3টা ক্লোরিন যুক্ত হবে। তাহলে আপনাকে চিত্র ওভাবে অঙ্কন করতে হবে। তাহলে ফসফরাসের হচ্ছে 15, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, এবং তৃতীয় কক্ষপথে, আমার চিত্রগুলো যে কেন এত বাজে হয়, যাক, তাহলে 15টা সর্বমোট ফসফরাসের, তাহলে 10টা হয়ে গেছে, দ্যাট মিনস আর 5টা থাকবে। তো 5টার মধ্য থেকে আমরা 2টাকে স্থির রাখবো, আর 3টাকে আমরা রাসায়নিক বিক্রিয়া করাবো, অর্থাৎ 1টা, 2টা অ্যান্ড 3টা। দেখেন ভালো করে। তাহলে এখন এই 3টা যখন আমরা রাসায়নিক বিক্রিয়া করবো, 3টা ক্লোরিন লাগবে, তখন আমাদের PCl3, তাহলে একটা ফসফরাস অ্যান্ড 3টা ক্লোরিন। তাহলে ফসফরাসের চিত্র অঙ্কন হয়ে গেছে, অ্যান্ড আমার 3টা ক্লোরিন লাগবে। তাহলে আমি এই পাশে একটা ক্লোরিন অঙ্কন করব। আমি প্রথম কক্ষপথ আর দ্বিতীয় কক্ষপথ এটা দিচ্ছি না, আপনারা দিয়ে দিবেন। এই যে ক্লোরিন, আবার অনেকজন বলবে স্যার দেন নাই আপনি, তাহলে আমরাও দেবো না, দরকার নাই, আপনারা দিয়ে দেন। এখানে একটা ক্লোরিন লাগবে, 2টা, তারপরে হচ্ছে যে 8টা, তারপরে 7টা। একই রকম ভাবে আমরা এখানে একটা ক্লোরিনের চিত্র অঙ্কন করে দেব। তাহলে করলাম প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকবে যে আমাদের 8টা, আর তৃতীয় কক্ষপথে 7টা, 1 2 3 4 5 6 7। PCl3, দ্যাট মিনস আমার 3টা কি লাগছে ক্লোরিন। তাহলে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, আর এখানে একটা ক্লোরিন। তাহলে এখন 3টা শেয়ার করবে, এই যে দেখেন, এটার সাথে এটা শেয়ার দেন, এটার সাথে এটা শেয়ার দেন, এটার সাথে এটা শেয়ার দেন। PCl3-তে ফসফরাস ছিল এটা, আর 3টা ছিল আমাদের ক্লোরিন। তাহলে PCl3 গঠন হয়েছে। এবার PCl3 গঠন করার সময় ফসফরাসের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হয়েছে দেখেন। আগে কয়টা ছিল? 1 2 3 4 5টা ছিল। তাহলে এর কাছ থেকে একটা শেয়ার করেছিল, তাহলে 6টা বলতে পারবো। এর কাছ থেকে একটা শেয়ার করেছিল, 7টা বলতে পারবো। এর কাছ থেকে একটা শেয়ার করেছিল, তাহলে 8টা বলতে পারবো। তাহলে ফসফরাসের সর্বশেষ কক্ষপথে এখন 8টি ইলেকট্রন হয়েছে শেয়ার করার পরে। তাহলে আমরা বলতে পারবো ফসফরাসের এখানে অষ্টক পূর্ণ হয়েছে। অষ্টক পূর্ণ, অষ্টক সম্প্রসারণও হয়নি, মানে 8টা ইলেকট্রনের বেশিও হয়নি, অষ্টক সংকোচন বা 8টা ইলেকট্রনের কমও হয়নি, মানে অষ্টক পূর্ণ। ক্লোরিনগুলো এখন তাহলে কি হবে? অষ্টক পূর্ণ হবে, নাকি অষ্টক সংকোচন হবে, নাকি অষ্টক সম্প্রসারণ হবে? বলেন আপনারা, দ্রুত বলেন। মনসুর রহমান, ওয়েলকাম। আপনার বন্ধুদেরকে অবশ্যই দাওয়াত দিয়ে দেবেন যাতে তারাও উপকৃত হয়। হ্যাঁ, ক্লাস হবে ইনশাল্লাহ। আমি PCl3টা বলেছি, PCl3টা একটু বলবেন প্লিজ। ওকে, সবাইকে ওয়েলকাম যারা যারা আসছেন। আর রেজাউল বলেছে যে পূর্ণ হবে। কাজী আহমেদ বলেছে যে অষ্টক পূর্ণ হবে। সেরা যেমন অষ্টক পূর্ণ। উম্মুল জায়ান, থ্যাংক ইউ সো মাচ। রাকিব অষ্টপূর্ণ, বেশিরভাগ সবাই তাহলে অষ্টপূর্ণ, থ্যাংক ইউ সো মাচ। অর্থাৎ তার লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন হচ্ছে, 8টা ইলেকট্রনই তো হচ্ছে। দেখেন এই যে 2 4 6 7 আর একটা করে ইলেকট্রন শেয়ার করেছে, দেখেন অষ্টপূর্ণ হয়েছে। এবার এখন দেখেন PCl5 গঠন করেন।
তাহলে 5টা ক্লোরিন লাগবে। PCl5 গঠন করেন, PCl5, তাহলে 5টা ক্লোরিন লাগবে। দেখুন আমরা এই দুইটা ইলেকট্রনকে একটু কি করব, একটাকে একটু এদিকে দিলাম আর একটাকে একটু এদিকে দিলাম, তাহলে এ পাশে একটা ক্লোরিনের চেতনা আঁকি একই রকম ভাবে আর কি, আর এ পাশে আরেকটা ক্লোরিনের চেতনা আঁকবো। PCl5 এর ক্ষেত্রে দেখেন জাস্ট ফসফরাস মধ্যখানে থাকবে, চারপাশে আমাদের 5টা ক্লোরিন থাকবে। তাহলে প্রথম কক্ষপথে 2টা, এন্ড দ্বিতীয় কক্ষপথে থাকবে আমাদের 8টা, এন্ড তৃতীয় কক্ষপথে 7টা থাকবে। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, এন্ড তৃতীয় কক্ষপথে 7টা ইলেকট্রন থাকবে। তাহলে আমাদের PCl5 অর্থাৎ যে PCl5 অর্থাৎ ফসফরাসের যোজনী যেখানে 5 ব্যবহৃত হয়েছে, বা আমাদের 5টা ক্লোরিন লাগবে, একটা ফসফরাস লাগবে। তাহলে ফসফরাস একটা, 5টা আমাদের ক্লোরিন আছে এখানে। তাহলে এখন আমাদের এই ইলেকট্রন শেয়ার ঘটবে আর এই ইলেকট্রনের শেয়ার ঘটবে। তাহলে ফসফরাসের এখন অষ্টক পূর্ণ হলো নাকি অষ্টক সম্প্রসারণ হলো নাকি অষ্টক সংকোচন হলো, বলেন বলেন এবার। তাহলে আমি বুঝতে পারবো আমার স্টুডেন্টরা বুঝতে পারছিল নাকি পারছিল না আসলে। আচ্ছা, ওইটা যেন সিজান কমেন্ট করেছিল না, হোয়াট এ ননসেন্স, কি পরিমাণ বেয়াদব এই ছেলে। হ্যাঁ, ওর নামটা যেন কি, সিজান। আপনার মতন তো ননসেন্স স্টুডেন্ট এখানে থাকার কোনো অধিকার নাই। সিজান কই? ওকে আমি দেখতে পাচ্ছি না কেন? ওকে, আমি দেখে সিজান নাম আমি লিখে রাখতেছি। কই জানো? SIZAN, SIZAN। আমি ভুলে যাব তো আবার, আপনার নামটা লিখে রাখলাম আমি। কোনো অধিকারই নাই আপনার এখানে থাকার। এরকম ননসেন্সি কমেন্ট কোনো জায়গাতে করবেন না। ওকে, সবাই অষ্টক পূর্ণ হবে না, অষ্টক সম্প্রসারণ হয় PCl5 এ। সবাই উত্তর দিয়েছেন এটাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। অষ্টক সম্প্রসারণ কেন হয়েছে দেখেন, আপনার সর্বশেষ কক্ষপথে 1টি 2টি 3টি 4টি 5টি ছিল, একটি শেয়ার করলো 6টি, আরেকটি শেয়ার করলো 7টি হবে, আরেকটি শেয়ার করলো 8টি, 9টি, 10টি, অর্থাৎ ফসফরাসের এখন 10টি ইলেকট্রন হয়ে যায়। তাই ফসফরাস অষ্টক নিয়মের আপনার ওই সম্প্রসারণ যেটা আছে সেটাই পালন করেছে। অর্থাৎ 8টা ইলেকট্রনের যদি বেশি হয়, ইলেকট্রন শেয়ার করে বা ইলেকট্রন আদান প্রদান করার পরে, তখন আমাকে বলতে হবে অষ্টক সম্প্রসারণ। আর যদি 8টা ইলেকট্রন হয় তাহলে আমাকে বলতে হবে অষ্টক পূর্ণ। আর যদি 8টা ইলেকট্রনের কম হয় ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার করার পরে, তখন আমাকে বলতে হবে অষ্টক সংকোচন। তো এই ছিল আমাদের এই পঞ্চম অধ্যায় সম্পর্কিত ব্যাখ্যা। এবার আপনি আপনার সৃজনশীলে চলে যান, যে কোনো সৃজনশীলে চলে যান। আপনি আপনার আজকের যতগুলো ব্যাখ্যা আপনি পেয়েছেন এই সমস্ত ব্যাখ্যাগুলো থেকে উত্তর করে ফেলতে পারবেন। তো তাহলে আর কথা বাড়াচ্ছি না, আবার আগামীকালকে দেখা হবে রাত 9টার সময় ইনশাআল্লাহ। সবাই সময় মতন চলে আসবেন। আমাদের নেক্সট টাইমে ক্লাস হচ্ছে 11 অধ্যায়কে নিয়ে, যেটি আপনাদের অনেক জটিল, অর্থাৎ আপনাদের জৈব যৌগের যে অধ্যায়টা রয়েছে না, সে অধ্যায়। তো জৈব যৌগের অধ্যায়ের জন্য সকল বন্ধুদেরকে একটু বলে দিন যে দেলোয়ার স্যারের এখানে জৈব যৌগের ক্লাস হবে, এবং আমি আপনাদেরকে সহজভাবে দেওয়ার চেষ্টা করব, যেটুকু প্রয়োজন সেটুকু ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।